আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ভারতের বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং এই ক্লাসটা কিন্তু আমাদের একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। মানে একটা ক্লাসের মধ্যে পরীক্ষায় যে সমস্ত জিনিসগুলো পড়বে সেগুলো আমরা আলোচনা করব। চলুন তাহলে প্রথমে জেনে নিই আমরা আজকে ক্লাসে কি কি জানবো। এক নম্বর জানবো কিছু টার্মেটোলজি যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেমন কি জিডিপি কি, ঠিক আছে। তারপরে কি জানবো আমরা, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কি, এই সমস্ত কিছু টার্ম আমরা জেনে নেবো প্রথমে। তারপর কি দেখবো, ভারত কোন কোন জিনিস আমদানি করে, কোন কোন জিনিস রপ্তানি করে। তারপর আমরা কি জানবো, কিছু বাণিজ্যিক সংগঠন, নেপটা, সাপটা, এই যে বাণিজ্যিক সংগঠন আছে সে সম্পর্কে আমরা তথ্য জেনে নেবো, কারণ কি পরীক্ষায় কোশ্চেন পড়ে। তারপর কি দেখে নেবো, যে কিছু ফুল ফর্ম পড়ে, সেই ফুল ফর্মগুলো আমরা একটু জেনে নেবো। তারপর কি রিসেন্ট ডাটা 2025 সালের ডাটা আমরা একটু জেনে নেবো, ঠিক আছে। চলুন তাহলে এটা কিন্তু আমরা বিভিন্ন সেট অনুযায়ী পড়বো, ঠিক আছে, ঠিক যেমন আমরা ট্রান্সপোর্টটা পড়েছি। চলুন সেট ওয়ানে তাহলে আমরা কিছু জিনিস আমরা একটু জেনে নিই। প্রথম দেখুন হচ্ছে আমদানি। আমদানি হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে। এটা মোটা বই করে আয়ে আনা, কোনো জিনিস যখন আমি আনবো অন্য জায়গা থেকে সেটাকে বলবো আমদানি করা। কি বলছে, আয়ে আনা, আয়ে আমদানি, অর্থাৎ কোনো দেশ সে উৎপাদিত পণ্য যখন ক্রয় করে, অর্থাৎ মনে করুন ভারত আছে, ভারত দেখা গেল আমেরিকা থেকে মোবাইল কিনছে, মানে মোবাইলটা ভারতে আনছে, তখন সেটাকে আমরা কি বলবো, আমদানি করা। আচ্ছা মনে করুন আমি যদি লোটাসের মার্বেলের দোকান থেকে মার্বেলটা আমার বাড়ি আনি, তাহলে আমি আনছি, এটা হচ্ছে আমদানি করা। ওকে, আচ্ছা। আর রপ্তানি করা ইংরেজি এক্সপোর্ট, মানে উল্টোটা। আমি যখন কোনো জিনিস বিক্রি করব, অর্থাৎ দেখলো আমি লোটাসকে বর্ধমানে মিহিদানা বিক্রি করলাম, মানে আমি রপ্তানি করলাম। আচ্ছা, এটা আরেকটা মানে সংজ্ঞা হিসেবে কি বলবো, অন্য দেশ যখন উৎপাদিত দ্রব্যকে বিক্রয় করবে। আচ্ছা, এটা মজার একটা ট্রিক দিই। এক্স মানে কি, আপনাদের মনে করুন আমরা হয়তো কারোর সাথে প্রেম করছেন, সে হচ্ছে আমরা বর্তমান, এবার দেখা গেল সে চাকরি পেল না, তখন সে কি হয়ে যাবে, এক্স। এক্স মানে সে অন্যজনের কাছে চলে যাবে, তাই তো। তাহলে এক্স মানে অন্য জায়গায় সে বিক্রি হয়ে যাবে। তাহলে আশা করছি আমদানি এবং রপ্তানি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আরেকটা টার্ম আমরা জেনে নিই, সেটা হচ্ছে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিকে ইংরেজিতে আমরা কি বলবো, ইনফ্লেশন। ইনফ্লেশন কাকে বলবো, ইনফ্লেশন হচ্ছে সময়ের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়লেও, ভালো করে শুনবেন, সময়ের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়লেও মুদ্রার মূল্য যখন কমে যায় সেই পরিস্থিতিকে বলে মুদ্রাস্ফীতি। বুঝতে পারলেন না, এটা বাস্তব উদাহরণ দিয়ে। আচ্ছা বলুন তো, আপনারা যখন আজকে আমার যারা ভিডিও দেখছেন তারা মোটামুটি 25 থেকে 35 বছরের বয়সে হবে, ম্যাক্সিমাম 40 হবে। আচ্ছা, আমরা যখন ছোটো ছিলেন স্কুলে, আপনার বাবা মার আপনাকে কত টাকা দিত, 5-10 টাকা। ওই 10 টাকায় আমরা জিনিসপত্র খেয়ে শেষ করতে পারছি না, ঘুগনি, চটপটি, এই আলুর ডিমের চপ এসব খেয়ে কিন্তু টাকা বেঁচে যেত। কিন্তু এখনকার বাচ্চাকে যদি 5 টাকা দিয়ে স্কুলে পাঠান, বলবে রইল তোর টাকা আর রইল তোর স্কুল, আমি স্কুল যাবো না। তার কারণ কি, আগেকার দিনে কি একটা ডিমের চপের দাম ছিল কত, 2 টাকা, এখন ডিমের চপের দাম কত হয়ে গেছে, 10 টাকা। ঠিক আছে, তার জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু টাকার ভ্যালুয়েশন কি হচ্ছে, কমে গেছে। এই পরিস্থিতিটাকে বলবো আমরা কি, মুদ্রাস্ফীতি। আজকে আপনি কোনো একটা জামা কিনবেন, আগে জামার দাম ছিল কত, 300 টাকা, এখন একটা জামের দাম মিনিমাম 600 টাকা, ভালো জামা। বুঝতে পারছেন, এটাকে আমরা কি বলবো, মুদ্রাস্ফীতি। এবার দেখুন মুদ্রাস্ফীতি আমরা কি করে পরিমাপ করব, বলছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই কিংবা হোলসেল প্রাইস ইন্ডেক্স ডব্লিউপিআই দিয়ে কিন্তু আমরা মুদ্রাস্ফীতিকে পরিমাপ করি। তাহলে বেশি মুদ্রাস্ফীতি মানে কি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ওকে। আর কম মুদ্রাস্ফীতি মানে কি, চাহিদা কমে যাবে, অর্থনীতি ধীর হয়ে যাবে। তাহলে আশা করছি আমরা মুদ্রাস্ফীতি বুঝতে পেরে গেলাম। এরপরে মোস্ট টার্ম যেটা খুব ইম্পর্টেন্ট, জিডিপি, পরীক্ষায় ফুল ফর্ম পড়ে যায়। জিডিপি কি, এখন দেখবেন যে কোনো নিউজ চ্যানেল চলে যাবেন, আজ তক, ঠিক আছে, তারপরে যে কোনো নিউজ চ্যানেলে সবসময় জিডিপি নিয়ে কথা হচ্ছে, কিন্তু নেতারা জিডিপি নিয়ে কথা বলে অনেকে জিডিপির ফুল ফর্মই জানে না। জিডিপি ফুল ফর্ম চলুন শিখে নিই আমরা। জিডিপি কাকে বলছে, বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কাকে বলবো আমরা, কোন একটা দেশে, ঠিক আছে, মনে করুন ভারত 2024 সালে টোটাল মোট যত জিনিস উৎপাদন করেছে, ঠিক আছে, টোটাল যতগুলো জিনিস উৎপাদন করেছে সেই উৎপাদিত পণ্য এবং 2024 সালে যত পরিষেবা প্রদান করেছে তার টোটালটাকে আমরা কি বলবো, জিডিপি। আশা করছি বুঝতে একটু অসুবিধা হলো। চলুন
তাহলে আমরা একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন একটা গ্রাম আছে, ঠিক আছে, সেই গ্রামে 2024 সালে কৃষকরা 5 লাখ টাকার ফসল বিক্রি করেছে। সেখানকার দোকানদাররা মনে করুন 3 লাখ টাকা জিনিস আয় করেছে। আচ্ছা, মনে করুন ডাক্তার 2 লাখ টাকার পরিষেবা দিয়েছে। আচ্ছা, টিচাররা মনে করুন 1 লাখ টাকা পরিষেবা দিয়েছে। তাহলে টোটাল কত দেখুন, কৃষকরা 5 লাখ টাকা, দোকানদার 3 লাখ, ডাক্তার 2 লাখ, টিচাররা 1 লাখ, টোটাল কত হলো 11 লাখ টাকা। এই যে 11 লাখ টাকা, এটা কি বলবো, কোনো দেশের জিডিপি, ওই গ্রামের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। অর্থাৎ দুটো জিনিসকে এখানে হচ্ছে, একটা কি উৎপাদিত পণ্যর ভ্যালুয়েশন এবং সেবা পরিষেবার ভ্যালুয়েশন, দুটোকে যখন আমি যোগ করে দেবো তখন সেটাকে আমরা কি বলবো, জিডিপি। এবার চলুন আমরা জিডিপি দু রকম দেখবো, ঠিক আছে। একটা বলছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। ওকে, এবার নমিনাল জিডিপি রিয়েল জিডিপি আমি সংজ্ঞাতে যাচ্ছি না, কারণ সংজ্ঞাতে গেলে আমরা বুঝতে পারবেন না। আমি জাস্ট দুটো এক বাস্তব উদাহরণ দেবো, উদাহরণ সহকারে আমরা কিন্তু বুঝতে পেরে যাবেন। মনে করুন নমিনাল জিডিপিতে কি হয়, দামটাকে কাউন্ট করবে। কি কাউন্ট করবে, দামটাকে। মনে রাখবেন নাও এর দাম, নাও NOW মানে বর্তমানের দাম। আর রিয়েল জিডিপি কি করে, উৎপাদন কাউন্ট করা হবে, দাম কাউন্ট করা হবে না। মনে করুন 2024 সালে 10টা কলার দাম ছিল, একটা কলার দাম ছিল 10 টাকা, তাহলে 10টা কলার দাম ছিল 2024 সালে 100 টাকা। ওকে, এবার 2025 সালে দেখা গেলো আমি 10টা কলা কিনতে গেছি, দেখা গেলো কলার দাম হয়ে যায় 12 টাকা করে, তাহলে কত হচ্ছে 120 টাকা। তাহলে কত টাকা বাড়লো, 20 টাকা বাড়লো। এই 20 টাকা যেটা বাড়লো এটা হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে মানে বুঝতে পারলেন, 2024-এ 10টা কলা ছিল, 10 টাকা করলে 100 টাকা, 25-এ গেলো দাম বেড়ে গেছে, কত বেড়েছে, 20 টাকা। এটা হচ্ছে নমিনাল জিডিপি। কিন্তু এখানে দেখুন 2024 সালে 10টা কলা প্রোডাকশন হয়েছিল, 2025-এও 10টা কলা প্রোডাকশন হয়েছিল। এখানে কিন্তু প্রোডাকশনে কোনো পরিবর্তন হয় না। এই শুধু যখন এই প্রোডাকশনটাকে আমি কাউন্ট করব তখন সেটাকে বলবো রিয়েল জিডিপি। রিয়েল জিডিপিতে কিন্তু দাম কাউন্ট করা হবে না, প্রোডাকশনটা কাউন্ট করা হবে। এবার এখানে যদি মনে করুন 10টা কলার জায়গায় 20টা কলা হয়ে যেত, তখন সেই যে 10টা হতো সেটা যে রিয়েল জিডিপি হতো। আশা করি বুঝতে পেরে গেছেন। এবার চলুন আমরা জিডিপি মাপার সূত্রটা একটু দেখে নিই। জিডিপি মাপার সূত্র হচ্ছে y = C+I+G+X-M। সি মানে কি, সি মানে হচ্ছে মোট ভোগের পরিমাণ, আই মানে হচ্ছে মোট বিনিয়োগের পরিমাণ, জি মানে হচ্ছে কর্মচারীদের মজুরি, পরিকাঠামোগত উন্নয়নে সরকারি খরচের পরিমাণ ইত্যাদি। আর X-M মানে কি, মোট রপ্তানি এবং আমদানি পার্থক্য। আর ওয়াই মানে কি, মোট দেশীয় পণ্যের উৎপাদনে প্রতিনিধিত্ব করে এরকম জিনিস। ওকে, তাহলে আমরা প্রথমে কি কিছু টার্ম জানলাম, এরপরে চলুন আমরা আরো কিছু কিছু টার্ম জেনে নেবো, এবং এইভাবে পরপর 5টা জিনিস আমরা কিন্তু আজকে শেষ করে দেবো। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। চলুন তাহলে আর কয়েকটা আমরা জিনিস দেখে নিই। দেখুন এখানে দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, বাজেট ঘাটতি, বাজেট ডেফিসিয়েট। সরকারের আয় অপেক্ষা যখন ব্যয় বেশি হবে তখন সেটাকে বলবো বাজেট ঘাটতি। এই সময় সরকার কিন্তু বাধ্য হয় ঋণ নিতে। অনেক সময় ঋণের পরিমাণ এতটাই বেশি হয় অনেক সরকার দেউলিয়া হয়ে যায়। ওকে, যেমন পাকিস্তান। আচ্ছা, এরপর হচ্ছে ঘাটতি বাণিজ্য, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্য দেখুন, ট্রেড ডেফিসিট, এখানে কি বলছে, দেশের রপ্তানি অপেক্ষা আমদানি যখন বেশি হবে, রপ্তানি অপেক্ষা অর্থাৎ বিক্রি অপেক্ষা যখন ক্রয়ের পরিমাণ বেশি হবে তখন সেটাকে আমরা কি বলবো, ঘাটতি বাণিজ্য। দুটোর মধ্যে পার্থক্য দেখছেন, টার্ম কিন্তু একই রকম, একটা হচ্ছে বাজেট ঘাটতি, একটা হচ্ছে ঘাটতি বাণিজ্য, কিন্তু ডিফারেন্স আছে। তারপর কি দেবো, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটাকে কি বলছে, কোনো বিদেশি ব্যক্তি বা কোম্পানি যখন কোনো দেশে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে তখন সেটাকে আমরা কি বলবো, এফডিআই। যেমন কি এলন মাস্কের কোম্পানি টেসলা ভারতে ডিরেক্ট কিন্তু মোবাইল কোম্পানিতে ইনভেস্ট করেছে, তাই তো, জিও এবং সমস্ত কিছু তার সাথে টাইপ হয়ে গেছে, এটাকে কি বলবো, এফডিআই। এবার চলুন দেখে নেব যে রিসেশন কাকে বলবো না, রিসেশন হচ্ছে একটা অর্থনৈতিক বৃদ্ধির হার যখন কোনো দেশে কমে যাবে এবং এর ফলে কি হবে, উৎপাদন কমে যাবে, কর্মসংস্থান কমে যাবে, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো, রিসেশন। আমরা অনেক সময় শুনি না, দেশে এখন রিসেশন চলছে তাই ইঞ্জিনিয়াররা কাজ পাচ্ছে না বা বিভিন্ন পেশার লোক কাজ পাচ্ছে না। আচ্ছা ওকে, তারপর হচ্ছে ডাম্পিং। ডাম্পিং কি, খুব টার্মটা খুব পরিচিত কিন্তু আমরা ঠিক কনসেপ্টটা অনেক সময় ভুল করে ফেলি। ডাম্পিং হচ্ছে এমন একটা বাণিজ্যিক কৌশল যেখানে কি করে, কোনো একটা দেশ বা কোম্পানি
কোনো একটা দ্রব্য বাজার মূল্য যা তার থেকে কম দামে বিক্রি করে দিয়ে টোটাল বাজারটাকে আধিপত্য করার চেষ্টা করে, এই পদ্ধতি বলে ডাম্পিং। যেমন দেখবেন চীন, চীন কি করে, বিভিন্ন দেশের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দেশে পাওয়া যায়, চীন কিন্তু কম দামে প্রোডাক্ট তৈরি করে গোটা বাজারটাকে দখল করার চেষ্টা করে। ম্যানুফ্যাকচারিং এতটা চীন বর্তমানে উন্নতি করেছে, এটা বলে ডাম্পিং পদ্ধতি। ওকে, তারপর হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট কাকে বলবো, যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয় তাকে বলবো ফরেক্স মার্কেট। ট্যারিফ কাকে বলবো, ট্যারিফ মানে হচ্ছে আমদানির উপর এবং রপ্তানির উপর যখন শুল্ক আরোপ করা হবে তাকে বলে ট্যারিফ। বর্তমানে কিন্তু খবরে খুব চলছে, ডোনাল্ড ট্রাম্প কি বলছে, ভারতের উপর আমি 25% ট্যারিফ চাপিয়ে দেবো, চাপিয়ে দিচ্ছে অলরেডি ভারতের উপর। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের জিনিসপত্রের উপর কিন্তু ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, এবার যখনই ট্যারিফ বেড়ে যাবে তখন কি হবে, জিনিসপত্রের দাম অটোমেটিক কিন্তু বেশি হয়ে যাবে। বর্তমানে কিন্তু এটা আমরা খুবই পপুলার ওয়ার্ড, তাই ট্যারিফ সম্পর্কে আমাদের জেনে নিতে হবে, পরীক্ষায় কোশ্চেন করতে পারে। এবার হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স মানে কি, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। রেমিটেন্স মানে হচ্ছে কোনো দেশের লোক যখন বিদেশে কাজ করবে, ওকে, বিদেশে কাজ করার পর সে যখন দেশে টাকা পাঠায় সেই টাকার কিছু অংশ সরকার পায়, এই টাকাটাকে বলবো রেমিটেন্স। উদাহরণ মনে করুন, হয়তো আপনার কোনো ভাই বা বোন, যেমন আমার একটা বন্ধু আছে চন্দন দাস নাম, সে আমেরিকায় ইঞ্জিনিয়ার, ওকে, সে ওখানে টাকা ইনকাম করছে, কিন্তু ওর বাবা মা আছে ভারতে। ও কি করে, ওর বাবা মার প্রয়োজনে কি হয়, আমেরিকা থেকে টাকা পাঠায়, এবং ও যখন টাকাটা পাঠায় ভারতে তখন ভারত সরকার কিন্তু ট্যাক্স হিসেবে টাকা নেয়। এই যে টাকাটা পাঠাচ্ছে এটা বলে রেমিটেন্স। ঠিক যেমন আমাদের কোনো ভাই বোন যদি বিদেশে থাকে, সে হয়তো আরবে থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, তারা যখন টাকা পাঠাবে সেই টাকার পরিমাণটাকে আমরা কি বলবো, রেমিটেন্স। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে বুঝে নিলাম সেট ওয়ানে। সেট টু এ চলুন দেখে নিই কি, ভারতের প্রধান আমদানি দ্রব্য, আমদানি কি, আনা। ভারত কি কি দ্রব্য বিদেশ থেকে আনে, এক হচ্ছে পরিশোধিত তেল, 2 নম্বর প্রাকৃতিক গ্যাস, 3 নম্বর ইলেকট্রনিক্স, 4 নম্বর সোনা, 5 নম্বর ভারী মেশিনারি। আচ্ছা, রপ্তানি মানে কি কি বিক্রি করে, এক হচ্ছে টেক্সটাইল, 2 নম্বর পেট্রোলিয়াম পণ্য, 3 নম্বর রাসায়নিক দ্রব্য, 4 নম্বর খাদ্যশস্য, 5 নম্বর তথ্য পরিষেবা, 6 নম্বর ওষুধ, 7 নম্বর প্রসেস ফুড, 8 নম্বর রত্ন গহনা, ঠিক আছে, 9 নম্বর মেশিনারি দ্রব্য। আমি এটুকু শিওর পরীক্ষায় এটা পড়লে মেয়েরা এই পয়েন্টটাকে ভুলবেন না, মেয়েরা রত্ন গহনাকে এতটা ভালোবাসে, এই পয়েন্টটাকে শিওর ওরা ঠিক মেরে আসবে। আচ্ছা, এবার রপ্তানি গন্তব্য, রপ্তানি মানে কি, ভারতের দ্রব্য কোথায় যায়, কোন কোন দেশে যায়, কি কি, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, বাংলাদেশ, সিঙ্গাপুর। আমদানি উৎস মানে কি, কোথা থেকে আনে, চীন, যুক্তরাষ্ট্র, ইউএই, সৌদি আরব, ইরাক। আমরা কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, ভারত সরকার যতই বলুক, আগে বলতো চীনের জিনিস আমরা ব্যান করো, চীনের জিনিস বর্জন করো, চীনের জিনিস ব্যান করো, যতই চিৎকার করুক, কিন্তু বাণিজ্য ক্ষেত্রে কিন্তু চীনের সাথে ভারত সরকারের সম্পর্ক, সুসম্পর্ক আছে। ওটা শুধুমাত্র একটা মিথ্যা প্রোপাগান্ডা দেশবাসীকে ভুলাবার জন্য। সরকার, দুটো সরকারই কিন্তু তলায় তলায় ঠিক আছে। ওকে, চলুন এরপর আমরা সেট 3-তে আরো দেখে নেব। চলুন এবার আমরা দেখে নেব ভারতের কিছু উদীয়মান খাতসমূহ, ঠিক আছে, এটা কিন্তু সেট 2 এর মধ্যেই পড়বে। কি কি ভারতের উদীয়মান খাতসমূহ কি কি আছে, একটা হচ্ছে ই কমার্স আছে, তথ্য প্রযুক্তি আছে, স্টার্ট আপ আছে, এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি আছে। ওকে, এরপর চলুন সেট 3-তে একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা পড়বো, যে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলো। এখানে কি জন্য পড়বো এগুলো, এই বাণিজ্যিক সংগঠনগুলো ফুল ফর্ম পড়ে এবং কথালে গঠিত হয়েছে, তার সদর দপ্তর কি, তাদের কাজ কি, সেগুলো পড়ে। চলুন প্রথমে আমরা দেখে নেব গ্যাট, ফুল ফর্ম কি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। আমি বলেছিলাম না ফুল ফর্মগুলো জানতে হবে, জেনে গেলাম। গঠনকাল কত, 30শে অক্টোবর 1947 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে। দেশ কটা, 23টি দেশ ছিল, ভারত সহ 23টা দেশ ছিল, ঠিক আছে। আচ্ছা, কার্যকর কবে হয়েছিল, 1 জানুয়ারি 1948 সালে কার্যকর হয়েছিল। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল, 1947 সুইজারল্যান্ড জেনিভা। শেষ সম্মেলন 1986 থেকে 94 উরুগুয়ে, ঠিক আছে। মেন উদ্দেশ্য কি ছিল, বিশ্ব বাণিজ্যকে পরিচালনা করা। এবারে গ্যাটের পরিবর্তে কি এসেছিল, WTO, ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গঠনকাল 1 জানুয়ারি 1995। বর্তমানে সদস্য দেশ 2024 আগস্ট পর্যন্ত ডাটা হচ্ছে 166টা, অনেক বই 164 লেখা আছে, কিন্তু এই আগস্ট পর্যন্ত 166টা দেশ হবে। সদর দপ্তর হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যকে প্রসার করা, মুক্ত বাণিজ্য নীতি অনুসরণ করা এবং মেধাস্বত্বের অধিকার রক্ষা করা। ওকে, তারপর চলুন, তারপরে সম্মেলনের নাম কি, সার্ক, আমরা সবাই পরিচিত। ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কত সালে গঠিত হয়েছিল, 1985।
7 থেকে 8 ডিসেম্বর, ঠিক আছে। প্রথম সম্মেলন ছিল ঢাকা, বাংলাদেশ। সদস্য হচ্ছে বর্তমানে 8টি, শুরুতে কিন্তু সদস্য ছিল 7টা, বর্তমানে 8টা আছে। এবং এদের সদর দপ্তর কি কাঠমান্ডু, নেপাল। ওকে, তারপরে চলুন, তারপরে সংগঠন হচ্ছে কি সাপটা, SAPTA। সাপটা হচ্ছে কি সার্ক প্রিফারেন্স ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। গঠন কত সালে হয়েছিল? 1993 সালে গঠিত হয়েছিল। স্বাক্ষর কত সালে হয়েছিল? ভারত স্বাক্ষর কত সালে করেছিল? 1995 সালে দিল্লিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারত স্বাক্ষর করেছিল। সদস্য দেশ কটা আছে? কে কে আছে? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। ওকে, তারপর সংগঠনের নাম কি সাপটা, SAFTA। সাপটা ফুল ফর্ম কি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। গঠন কত সালে? 2004 সালে। কোথায়? পাকিস্তানে ইসলামাবাদে সার্কের 12তম সম্মেলন গঠিত হয়েছিল। কোশ্চেন পড়তে পারে কততম সম্মেলন? 12তম সম্মেলন। সদস্য দেশ কটা আছে? 8টা। কি কি? ওই যে আমাদের সেই কান্ট্রি, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। ওকে, তারপর সংগঠনের নাম কি G20, গ্রুপ অফ 20। কত সালে গঠিত হয়েছিল? 1999 সালে গঠিত হয়েছিল। দেশ কটা? 20টা। ভারত সহ 19টা দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন। সদর দপ্তর কোথায়? কানকুম শহর কোথায়? মেক্সিকো। ওকে, চলুন তাহলে আমরা 3 নম্বর সেটে অনেকগুলো কিন্তু আমরা বাণিজ্য সম্বন্ধে দেখে নিলাম, আরো কিছু আছে সেগুলো দেখে নেব। তারপরে আমরা কি চলে আসবো, যেগুলো অনলাইনের কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষা পড়ে সেগুলো আমরা দেখবো। বলেছি না আজকের ক্লাসটা হতে চলেছে একবারই ম্যারাথন ক্লাস। আমরা আর একটা সংস্থা সম্পর্কে জেনে নিই তাহলে, ব্রিক্স, BRICS। দেখুন এই শব্দটার উদ্ভাবক কে ছিল? অর্থনীতিবিদ জিম ও নিল। ওকে, কত সালে তিনি শব্দটা প্রয়োগ করেছিলেন? 2001 সালে। অ্যাকচুয়ালি 4টে দেশ অংশগ্রহণ করেছিল। বি হচ্ছে ব্রাজিল, আর রাশিয়া, আই ইন্ডিয়া, সি চীন। এই 4টে দেশের প্রথম অক্ষর নিয়ে কি নামকরণ করেছিল? ব্রিক, BRICS। কিন্তু 2010 সালে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা জয়েন করার জন্য নাম চেঞ্জ করে কয় ব্রিক্স, যোগ করা হয়েছে একটা, ঠিক আছে। সদর দপ্তর কি সাংহাই, চীন। ওকে, তারপর আমাদের সবারই মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া 2014 সালের 25 সেপ্টেম্বর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলি ভারতে পণ্য উৎপাদনকে উৎসাহ করা, অর্থাৎ ভারতে যাতে বিভিন্ন দেশীয় এবং বহুজাতিক কোম্পানিগুলি পণ্য উৎপাদন করে তার জন্য তাদের উৎসাহ করা। আর কি 25টি ক্ষেত্রে, যেমন আছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, প্রযুক্তি, খাদ্য শিল্প ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এবার চলুন আমরা সেট 4 কি দেখে নেব। পরীক্ষার সময় কোশ্চেন পড়ে ধনতান্ত্রিক অর্থনীতি কোন দেশে দেখতে পাওয়া যায়? ইউএসএ। সমাজতান্ত্রিক অর্থনীতি কোন দেশে? চীনে। মিশ্র অর্থনীতি কোন দেশে দেখতে পাওয়া যায়? ভারতে। ধনতান্ত্রিক অর্থনীতি মানে কি বলতো? এখানে টোটাল অর্থনীতিটা কন্ট্রোল করবে কে? ধনতান্ত্রিক মানুষ, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, ঠিক আছে। সমাজতান্ত্রিক মানে কি? সমাজ দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ এখানে ব্যক্তিগত হবে না, ব্যক্তিগত দ্বারা পরিচালিত হবে, ঠিক আছে, মানে সমাজ দ্বারা পরিচালিত। আর মিশ্র মানে কি হচ্ছে? সেখানে সরকারের উদ্যোগও থাকবে প্লাস ব্যক্তিগত উদ্যোগও থাকবে। ওকে, এবার চলুন এরপরে এই আমাদের ব্যবসা বাণিজ্য থেকে কিছু ইম্পর্টেন্ট আমাদেরকে অনলাইনার করে নিতে হবে, তার কারণ এগুলো পরীক্ষায় পড়ে। চলুন দেখি না আমরা সেট 5 এ অনলাইনার কি কি আছে। দেখুন, এক হচ্ছে শিকারী ও গার্হস্থ্য অর্থনীতি কোথায় দেখতে পাওয়া যেত? আদিম যুগে। 2 নম্বর কি আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম কি? সমুদ্রপথ। ভারতের ম্যাক্সিমাম বাণিজ্য কোয়ার মাধ্যমে হয়? সমুদ্রপথের মাধ্যমে হয়। ভারতের জিডিপি আসে কোন ক্ষেত্র থেকে? দেখুন এটা খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে ক্ষেত্র থেকে আসে। এই 4টে ক্ষেত্র থেকে আমি কিন্তু পরপর বেশি থেকে কম অনুযায়ী সাজিয়েছি। প্রথম সব থেকে বেশি আছে পরিষেবা ক্ষেত্র 50 থেকে 55%, তারপর শিল্পক্ষেত্র 25 থেকে 30, তারপর কৃষি 15 থেকে 18, তারপর অন্যান্য ক্ষেত্র 10 থেকে 12। এটা কিন্তু আপনাদেরকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাতে দিতে পারে। তারপর কি দেখে নেবো, আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কি ছিল? শ্রম বিভাগ ও বিশেষীকরণ। আর কি ভারতের অর্থনীতির দ্রুত ও উন্নয়নশীল ক্ষেত্র কি? সেবা নির্ভর অর্থনীতি। ভারতে বাজার উদারীকরণ নীতি কখন গ্রহণ করা হয়েছিল? পরীক্ষায় পড়ে 1991। ডিজিটাল ইন্ডিয়া আমরা সবাই শুনেছি, কত সালে গ্রহণ করা হয়েছিল? 2015 1 জুলাই। দ্রুত নগদহীন লেনদেন ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন আমরা কি জানি? ইউপিআই ফুল ফর্ম পড়ে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আচ্ছা, পণ্য ও পরিষেবা কর যেটা ভারতে খুবই সমস্যা, এখন অনেকে ই করছে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তারপর কি দেখে নেব, ভারতে বৃহত্তম রপ্তানি পণ্য, সব থেকে বেশি রপ্তানি কি করে? পেট্রোপণ্য ও গয়না। আচ্ছা, ভারতে বেশি জিডিপি উৎপন্ন করে কোন রাজ্য? মহারাষ্ট্র।
আচ্ছা, মধ্যপ্রাচ্য থেকে ভারত কি আমদানি করে? অপরিশোধিত খনিজ তেল। আচ্ছা, ভারত চা কোথায় কোথায় রপ্তানি করে? সেটা হচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র। আর রপ্তানি বাণিজ্যে বিশ্বে ভারতের স্থান কত? পঞ্চম। ওকে, এই অনলাইনগুলো কিন্তু আমরা খুব ভালো করে করবেন, তার কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আছে। চলুন এরপরে আর একটা শেষ দেখে আমরা এই ভিডিও আজকে আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তার কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। SEZ ফুল ফর্ম কি? স্পেশাল ইকোনমিক জোন। কাকে বলবো না? স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এমন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা যেখানে ব্যবসা এবং শিল্প স্থাপনের জন্য সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া থাকে, যেমন বিশেষ কর ছাড় দেয়, আচ্ছা শুল্ক নীতি সংক্রান্ত সুবিধা দিয়ে থাকে। ওকে, এটা এই SEZ এই কথাটা প্রথম কোথায় উদ্ভাবন হয়েছিল? না গুয়াংডং প্রদেশ, চীন। কিন্তু পরবর্তীকালে ভারতে কখন উদ্ভব হয়েছিল? না ভারতে 1965 সালে গুজরাটের কান্ডালায় EPZ ইকোনমিক এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে 2000 সালে কি করা হয়েছিল? আমদানি রপ্তানি নীতি গঠনের মাধ্যমে এই EPZ কে রূপান্তরিত করে SEZ এ রূপান্তর করা হয়েছিল। ওকে, বিশ্বের টোটাল SEZ এর সংখ্যা কত? 5064টি। ভারতের সংখ্যা কত? 439টি। কয়েকটা উদাহরণ কি ভারতের স্পেশাল ইকোনমিক জোন? যেমন হচ্ছে কান্ডালা, কোচিন, ফলতা। আচ্ছা, এই SEZ এর শ্রেণীবিভাগ কি আছে? 4 রকম দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বহু উৎপাদক SEZ, যার আয়তন হচ্ছে 1000 বর্গকিলোমিটার তার বেশি। 2 হচ্ছে একটি বা দুটি ক্ষেত্র বিশেষ 100 বা তার বেশি। গুদামজাতকরণ 400 বা তার বেশি। তথ্য প্রযুক্তি, গয়না, অচিরাচরি শক্তি সেটার 10 বা তার বেশি। আর ভারতে ECZ 4 রকমের হয়ে থাকে। এক হচ্ছে অ্যাপ্রুভড SEZ 423টা সংখ্যা। 2 নম্বর হচ্ছে নটিফাইড SEZ 356টি সংখ্যা। 3 নম্বর হচ্ছে অ্যাপ্রুভড ইন প্রিন্সিপাল SEZ, তার সংখ্যা 35টি। 4 নম্বর হচ্ছে অপারেশনাল SEZ, তার সংখ্যা 280টি। তাহলে এই টোটাল ভিডিওতে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু সমস্ত যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। তাই আমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি একটু ভিডিওটা বড় হয়েছে বুঝতেই পারছেন, ব্যবসা বাণিজ্যের ম্যারাথন ক্লাস, মানে এত বড় টপিককে খুব দ্রুত শেষ করতে গেলে সময় তো একটু লাগবে। তাই অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।